নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে রম্ভা তৃতীয়া ব্রত, রাজস্থানের প্রতাপ জয়ন্তী। প্রতাপ সিংহ, তার কথা আপনারা সকলেই জানেন, ইতিহাসে সেই প্রতাপ সিংহ, তার জয়ন্তী। গীতশ্রী নিভাননী দেবীর তিরোভাব উৎসব এবং আমাদের সকলেরই গর্ব, কেবল বাঙালির নন, ভারতবাসীর গর্ব। জাতীয় অধ্যাপক ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 29শে মে 1977 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 14ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 29শে মে 2025, বৃহস্পতিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:14। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 2:17 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সবারই খুব ভালো করে জানেন। সেই নাম্বারেই চিঠি লিখে আপনারা আজকের বিষয় নিয়ে লিখেছেন 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকের অনুষ্ঠান তো একটাই, আপনাদের চিঠি পড়া। আমার দেখা কর্মবীর, এই মর্মে আপনাদের চিঠি লিখতে বলেছিলাম, আপনারা চিঠি লিখেছেন। সেই চিঠির মধ্যে থেকে 9টি চিঠি পড়ব আজকে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে আর দেরি করে লাভ নেই। এই মুহূর্তে আমাদের দেশে কর্মবীরের খুব প্রয়োজন, আপনারা সকলে জানেন। কাজের মানুষ বলতে যেটা বোঝায়, সেই কর্মবীরের খুব প্রয়োজন। সেই কর্মবীর, আমার দেখা কর্মবীর, এই নিয়ে যারা লিখেছেন তাদের মধ্যে প্রথম নাম, আজকের চিঠির প্রথম নাম অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি থেকে লিখেছেন। পড়ে শোনাবো। তার আগে শুনবো গান 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। আমার দেখা কর্মবীর, এই নিয়ে অপর্ণা চ্যাটার্জির চিঠি, গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। সবার ভালো হোক, মঙ্গল হোক, অশান্তি, হিংসা, হানাহানি বন্ধ হোক, পৃথিবীতে শান্তি আসুক, মঙ্গলময় ভগবানের কাছে এই প্রার্থনা করি। এবার মূল প্রসঙ্গে আসি। এর আগে বেশ কিছু বিষয় নিয়ে চিঠি দিয়েছি, কোনো লেখা পড়া হয়নি, হয়তো সেই সব লেখা পাঠযোগ্য মনে হয়নি। যাই হোক, এবারে নতুন বছরে প্রতিজ্ঞা নিয়েছি কোনো কিছুর প্রত্যাশা না করে শুধু কর্ম করে যাব। এবারে মূল বিষয়ে আসি। আমার শৈশব কাটিয়েছি নদিয়া জেলার অন্তর্গত একটি গ্রামে। আজ থেকে 50 বছর আগের কথা। সেই সময় সেই গ্রামে কোনো হাসপাতাল ছিল না। সেই সময় সেই গ্রামে একজন মাত্র ডাক্তার ছিলেন। আমি তাকে ডাক্তার কাকু বলে ডাকতাম। ভালো নাম ছিল আশুতোষ চক্রবর্তী। তিনি সাইকেলে করে সমস্ত গ্রাম ঘুরে রুগী দেখতেন। বৃষ্টি বাদল সবকিছু উপেক্ষা করে তিনি নিজের কাজ করতেন। বাবার মুখে শুনেছি তিনি বেশিরভাগ সময় কোনো টাকা পয়সা নিতেন না, বরং নিজেই ওষুধ কিনে দিতেন। শুধু তাই নয়, গরিব ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়াতেন। এখন তারা সবাই সমাজে প্রতিষ্ঠিত। তিনি ছিলেন আমাদের সেই গ্রামের দেবতা। কোনো মানুষ তার কাছে সাহায্যের জন্য এলে তিনি যথাসাধ্য তাকে সাহায্য করতেন। তিনি তার নিজের নামের অল্প কিছু জমি বিক্রি করে সেই টাকায় বেশ কিছু গরিব মেয়ের বিবাহ দিয়েছিলেন। এইরকম মানুষ আমি নিজের জীবনে খুব কম দেখেছি। পরিশেষে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, অন্যকে ভালো রাখুন। ইতি অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর,
হুগলি। অনেক ধন্যবাদ অপর্ণা দেবী। আপনার এই চিঠিটা আমাকে একজনের কথা মনে পড়িয়ে দিল। তিনি আমার মায়ের জ্যাঠামশাই ছিলেন। আমার মা খুব কম বয়সে পিতৃহারা হয়েছিলেন। জ্যাঠামশাই জাহাজের ডাক্তার ছিলেন, বুঝতেই পারেন প্রচুর পয়সা এবং প্রচুর সম্মান, কিন্তু তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে ওই গ্রামের ডাক্তার হয়ে গেলেন এবং গ্রামের ডাক্তার হয়ে গিয়ে সেখানে আপনার ওই আশুতোষ বাবুর মতন প্রায় বিনা পয়সায়, লোককে অনেক সময় পয়সা দিতে হতো, গরিব গুরব মানুষকে। পর এবার চিঠি, রবীন্দ্রনাথ চক্রবর্তীর চিঠি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বিষয় আমার দেখা কর্মবীর। প্রথমেই আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং তার সাথে 92.7 বিগ এফএম এর কলাকুশলীদের ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিষয়ের উপর লিখতে বসে প্রথমেই বলি, ধন্য সৌমিত্রদা, আপনি একজন সত্যকারের কর্মযোগী। এই রে, সর্বনাশ করেছেন। প্রতিদিন ভোরে যে শুভ শক্তির বীজ আপনি আমাদের মধ্যে রোপণ করে চলেছেন, আমার বিশ্বাস একদিন না একদিন তা মহিরুহের রূপ নেবে। আদর্শ কর্মযোগী বলতে যে সমস্ত বিশ্ববরেণ্য মহামানবদের কথা মনে পড়ে, তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, ভগিনী নিবেদিতা ইত্যাদি বহু মানব কল্যাণে নিবেদিত মহাপ্রাণের কথা। কিন্তু আজ আমি যে আদর্শ কর্মযোগীর কথা বলতে বসেছি, সেই প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বকে খুব কাছ থেকে দেখেছি। তার নামের মধ্য দিয়ে প্রকাশ পায় তার জ্যোতির বিচ্ছুরণ। তিনি আর কেউ নন, আমাদের স্কুল উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটে অবস্থিত শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রাণপুরুষ শ্রদ্ধেয় প্রয়াত জ্যোতির্বিকাশ মিত্র মহাশয়। 1966 সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন এবং তারপর 1979 সাল পর্যন্ত ছিলেন অনারারি রেক্টর। আমার সৌভাগ্য হয়েছিল 1968 সাল পর্যন্ত ওই বিদ্যালয়ে পড়াশোনা করার। স্যারকে যেভাবে দেখেছি, প্রথম পাঠ ছিল ছাত্রদের শৃঙ্খলা পরায়ণ করে গড়ে তোলা। যে নীতিবাক্যের পূজা করেছি তা হলো কাজই পূজা। এই অকৃতদার মানুষটি থাকতেন স্কুলের একটি ছোট ঘরে। তার অনাড়ম্বর জীবন আমাদের শিক্ষা দেয়, জীবনে পুঁথিগত বিদ্যা ছাড়াও প্রয়োজন শৃঙ্খলা, সৎ চিন্তা, মনের দৃঢ়তা, নিজের ওপর বিশ্বাস রাখা। 1958 সালে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত হয় জাতীয় শিক্ষক ও পুরস্কার বিতরণ করার। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর দিনটিকে বেছে নেওয়া হয় জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করার। 1960 সালে ডক্টর রাধাকৃষ্ণনের হাত থেকে প্রথম জাতীয় শিক্ষক পুরস্কার অর্জন করেন আমাদের প্রধান শিক্ষক মহোদয়। তখন থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়ে শ্রদ্ধেয় জ্যোতির্বিকাশ মিত্র মহাশয়ের নাম। নারী শিক্ষা জাগরণের জন্য ওর তত্ত্বাবধানে 16 এপ্রিল 1949 সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের মর্নিং স্কুল চালু হয়। নাম দেওয়া হয় গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়। সূর্যের কিরণ যেমন ধনী দরিদ্র সব মানুষের ও প্রাণীদের উপর বিচ্ছুরিত হয়, তেমনি আমাদের হেডমাস্টার মশাইয়ের শিক্ষা আমাদেরকে রসদ জুগিয়েছে আগামী দিনের পথ চলার। এই শিক্ষা পেয়ে আমরা গর্বিত। স্যারের অনেক ছাত্র সারা বিশ্বে ছড়িয়ে আছে, অনেক উল্লেখযোগ্য ছাত্র, যাদের মধ্যে কেউ পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন, কেউ বা বিশিষ্ট পদার্থবিদ, কেউ বা কলকাতা হাইকোর্টের বিচারপতি ইত্যাদি। বিখ্যাত সব দিকপাল মানুষ আছেন যাদের নাম এই স্বল্প পরিসরে দেওয়া গেল না। এই আদর্শ কর্মযোগীর মহাপ্রয়াণ ঘটে 15ই আগস্ট 1995 সালে। স্কুল ছাড়ার শেষ 2 বছর ওর কাছে আমার ইংরেজি ভাষা শিক্ষা লাভ করবার সৌভাগ্য হয়েছিল।
কর্মজীবনে যেটুকু সাফল্য অর্জন করেছি তার ভিত গড়ে দিয়েছিলেন আমাদের অতি প্রিয় প্রধান শিক্ষক মহাশয়। আমার চোখে দেখা এই আদর্শ কর্মযোগীকে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করি ওর প্রতি আমার এই শ্রদ্ধার্ঘ নমস্কারান্তে। রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102। হ্যাঁ, দেখুন, এরকম কত মানুষের কথা জানা যায় এই আপনাদের চিঠিপত্রের মধ্যে দিয়ে। জ্যোতির্বিকাশ বাবুর নাম তো সত্যি সত্যি আমরা কেউই জানতাম না, বা আমরা অনেকেই জানতাম না। তিনি প্রথম জাতীয় শিক্ষকের পুরস্কার পেয়েছিলেন সে কথাও জানতাম না। রবীন্দ্রবাবুর লেখা থেকে এই কথাগুলো জানতে পারলাম, খুব খুব ভালো লাগছে। পরের চিঠিটি লিখেছেন দেবাশিস চ্যাটার্জি, চুঁচুড়া, হুগলি থেকে। আমার দেখা কর্মযোগী, এই নিয়ে তার চিঠি পড়ে শোনাবো গানের পর। আমরা শুরু করছি। দেবাশিস চ্যাটার্জি লিখেছেন চুঁচুড়া, হুগলি থেকে। আদর্শ কর্মযোগী। নমস্কার, শুভ সকাল। আমার কাছে আদর্শ কর্মযোগী ভারতীয় সেনাবাহিনী। আমরা সবাই নিরাপদে আছি এদের জন্য। নিজেদের বাবা মা, স্ত্রী, সন্তান সবকিছু ভুলে শুধু দেশের জন্য কাজ করে যাচ্ছে। যেভাবে পাকিস্তানকে উচিত জবাব দিয়েছে তাতে ভারতবাসী হিসেবে আমাদের গর্ব হচ্ছে। এরাই আমাদের কর্মযোগী, এরাই আমাদের অনুপ্রেরণা। আমরা বহু মানুষের কথা ইতিহাসে পড়েছি যারা নিজেদের শুধু মানুষের সেবায় নিয়োজিত করেছেন, বিনিময়ে কিছু আশা করেননি। বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষ জীবনে হিসেব করে চলি, সবকিছুতেই কিছু পেতে চাই, সেটা নাম, যশ, অর্থ যা কিছু হতে পারে। তাই ভারতীয় সেনা আমাদের সকলের কাছে আদর্শ কর্মবীর। পরিশেষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সৌমিত্রবাবুকে আমার নমস্কার, সবার ভালো হোক। ইতি দেবাশিস চ্যাটার্জি, চুঁচুড়া, হুগলি। হ্যাঁ, প্রায় দেবাশিস বাবু আপনি ঝুঁটি ধরে নেড়ে আমাদের মনে করিয়ে দিলেন এই ভারতীয় সৈন্যবাহিনীর কথা। আমরা তো খেয়াল রাখি না সব সময়, কিন্তু কি ভয়ঙ্কর সমস্ত পরিবেশের মধ্যে। এই আমি কদিন আগেই ইউটিউবে একটা দেখছিলাম, সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনী কেমন করে থাকেন। মানে দেখতে দেখতে সমস্ত শরীর শিউরে ওঠে আর কি। ভয়ঙ্কর পাহাড়, বরফ বরফ বরফ, অক্সিজেনের মাত্রা কম, শরীরের ভার হালকা, অসম্ভব কষ্ট করে এই মানুষগুলোকে থাকতে হয়। আমাদের দেশের যা প্রাকৃতিক চেহারা, তাতে যেমন সুন্দর জায়গা রয়েছে, তেমনি নানান রকম সমস্ত ভয়ঙ্কর পরিবেশও তো রয়েছে। এই আপনি যেটা বলেছেন, পরিবার পরিজনকে ছেড়ে দূরে ভারতীয় সেনাবাহিনীর মানুষজনেরা শুধু আমাদের জন্য কাজ করে যান, এই সত্যি তো কর্মবীর বলতে যা বোঝায় তারা তার উদাহরণ। তাদের প্রতি শরণাগত পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ এইটা মনে করিয়ে দেওয়ার জন্য। এর পরের চিঠি লিখেছেন আকাশ দাস। ফিরে আসছে গানের পর। শুনছেন বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্রের শরণাগত। এবারে চিঠি আকাশ দাসের চিঠি, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় কর্মবীর, আপনার দেখা কর্মবীর, এটি ছিল বিষয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জন্মেছিস তো দাগ রেখে যা। এই দাগ রেখে যাওয়ার জন্য মানুষ নানাবিধ কর্ম করার চেষ্টা করেন। এই রকম একজন কর্মযোগীর কথা জানাতে চাই শরণাগত সৌমিত্র পরিবারের সকল সদস্যদের কাছে। মানুষটি হলেন পেশায় একজন চিকিৎসক। চিকিৎসা পেশার সাথে সাথে নানাবিধ সমাজসেবার কাজে যুক্ত থাকেন। রক্তদান মহৎ দান, এই আপ্তবাক্যটিকে আত্মসাৎ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে রক্তদান অনুষ্ঠানে হাজির হয়ে রক্তদানের প্রয়োজনীয়তার কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করতেন স্বেচ্ছায় রক্তদানের জন্য। নিজেও আজ পর্যন্ত 21 বার রক্তদান করেছেন বিভিন্ন রক্তদান অনুষ্ঠানে। এছাড়া বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজির হয়ে স্বাস্থ্য পরীক্ষা করেছেন বহু মানুষের। পানীয় জলে আর্সেনিক এক দূষণ, একটা সার্বজনীন সমস্যা। পশ্চিমবঙ্গের 12টি আর্সেনিক দূষণে আক্রান্ত প্রায় 300 গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে আর্সেনোকোসিসে আক্রান্ত রোগীদের শনাক্তকরণ, চিকিৎসা
স্থানীয় চিকিৎসকদের আর্সেনোকোসিস সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা ও কিভাবে আর্সেনিক মুক্ত পানীয় জল তারা পেতে পারেন সেই সুনির্দিষ্ট রূপরেখাও দিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, 2018 সালে কেরালা রাজ্যের কোচি শহরে প্রায় 46,000 চিকিৎসকদের সম্মেলনে বিশ্বের মধ্যে আহুত 138টি প্রজেক্টের মধ্যে ওই চিকিৎসকের পাঠানো পানীয় জলে আর্সেনিক সংক্রান্ত প্রজেক্টটি প্রথম স্থান অর্জন করে ফ্রান্স ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের দ্বারা ওই সম্মেলনে সম্মানিত পুরস্কৃত হয়েছিলেন। পুরস্কারের মূল্য ছিল $10,000। তৎকালীন সময় ভারতীয় মুদ্রায় প্রায় 7.5 লক্ষ টাকা। পুরস্কারের টাকা ভোগবিলাসে ব্যয় না করে ওই টাকায় আরেকটি প্রজেক্টের সফল রূপায়ণ করেছিলেন। সেটি হলো আর্সেনিক দুষ্ট এলাকায় বর্ষার জল সংরক্ষণ প্রজেক্ট। ওই টাকায় 3টি জায়গায় হরিণঘাটার লাউপালা প্রাথমিক বিদ্যালয়, গোবরডাঙ্গার শিশু উদ্যান প্রাঙ্গণে ও কাঁথির প্রভাত কলেজে আজও সেগুলি বাস্তবায়িত হচ্ছে। এছাড়া শ্রীরামপুর IMA ভবনে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার শিশুদের টিকাকরণ ও প্রতি মাসের তৃতীয় শনিবার বয়স্কদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ওই চিকিৎসকের তত্ত্বাবধানে হয়ে চলেছে। করোনাকালীন সময় যখন বেশিরভাগ চিকিৎসক চেম্বার বন্ধ করে গৃহের অভ্যন্তরে থাকাটা নিরাপদ ভেবেছেন, সেই সময় দিনরাত এক করে নিজের জীবনকে বাজি রেখে লড়ে গেছেন করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে। ওই সময় 2000-এর বেশি করোনায় আক্রান্ত রোগীদের দেখা শুধু নয়, তাদের পরিবারের পাশে থাকা ও আশ্বস্ত করার কাজ করে গেছেন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে করোনা ঠেকাতে কি কি করণীয় তার প্রচারও চালিয়ে গেছেন। বিশ্বের যেখানে সমস্ত এমার্জেন্সি ব্যবস্থা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন চিকিৎসকেরা, সেখানে ওই সময় একদিনের জন্য IMA শ্রীরামপুর শাখার প্রতিরোধক টিকাকরণ ক্লিনিক বন্ধ হতে দেননি। সেই সঙ্গে সতর্ক ছিলেন নিজেকেও ক্লিনিকের কর্মীরা যাতে করোনায় আক্রান্ত না হন। ওই ঘটনার কথা জানতে পেরে পরে লন্ডন প্রেস জার্নাল তাকে সম্মানিত করেন অনারারি কাউন্সিল মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করে। বয়স তো থেমে থাকে না, প্রৌঢ়ত্বের দ্বারে এসেও তার কর্মক্ষমতার কোনো ঘাটতি নেই। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক নামাঙ্কিত ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করেন শ্রীরামপুরের গুণীজনদের একত্রিত করে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, ঐতিহ্য, পরম্পরা, বিনোদন ও উন্নতির বিকাশে একমাত্র লক্ষ্য। পাশাপাশি নতুন প্রতিভার সন্ধান ও তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার উদ্দেশ্য, যাতে তারা ভবিষ্যতে তাদের সৃজনী ক্ষমতার বিকাশ ঘটাতে পারে। বিনোদন ও সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্যে এ পর্যন্ত 8টি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে। এর মধ্যে আধারে আলো ছবিটি দাদা সাহেব ফালকের অফিসিয়াল সিলেকশনে অন্তর্ভুক্ত হয়ে সম্মানিত হয়েছে ও আরো 2টি বই আলোর ঠিকানা ও অপেক্ষা ফ্রান্সের কানস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। চলছে কাজের ধারা, থেমে থাকেননি, নীরবে নিভৃতে অব্যাহত কর্মযোগী নিরলস কর্মধারা। ওই কর্মযোগী আর কেউ নন, তিনি হলেন ডক্টর প্রদীপ কুমার দাস। নমস্কারান্তে, ডক্টর আকাশ দাস, শ্রীরামপুর, হুগলি। এটা তো ভাবতে খুব অহংকার হচ্ছে, খুব গর্ব হচ্ছে যে ডক্টর প্রদীপ কুমার দাস আমাদের এই শরণাগত অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা এবং পত্র প্রেরক। তিনি এই রকম মাপের একজন মানুষ। তিনি পরোপকার করবার দিকে তার ঝোঁক আছে, এটা জানতাম। তিনি খুব ভালো ডাক্তার, এটা জানতাম। তার চিঠিপত্র থেকেই জানতে পেরেছি, বা কখনো সখনো হয়তো লোকমুখে জানতে পেরেছি। কিন্তু তার কাজের অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যে মাধিকারস্থে মা ফলেষু কদাচন। নিষ্কাম কর্মকারী, কর্মযোগী, কর্মতাপস। সংসারে এদের দেখে মনটা শ্রদ্ধায় অবনত হয়ে আসে। অনেক চিঠির ভিড়ে আমার এই চিঠি কলকে পাবে কিনা জানি না, তবু লিখি। বাবা শর্তা, অঙ্কটা এখনো মেলাতে পারলি নে? এবারে এসএ পরীক্ষায় জেলায় ফার্স্ট হতেই হবে রে। শর্তা, শরৎ,
এই মাধবপুর উচ্চ বিদ্যালয়ের SF পরীক্ষার্থী, খুব ভালো ছাত্র, সব বিষয়ে জলপানি পাবার ছেলে। বিপিনবাবু স্কুলে 3rd মাস্টার। তিনি এসব ভালো ছেলেদের জন্য দিবারাত্র খাটেন। সমর, সলিল, আশুতোষরা এইরকম ছেলে। নিঃসন্তান বিপিনবাবু সেই কবে সস্ত্রীক মাধবপুরে এসে শিক্ষক হয়েছেন। সমাজকে মণিমুক্ত দেবার একান্ত উৎসাহে তিনি এই অজগায়ে মাস্টারি করছেন। গরিব পরিবারের ছেলে সব তার পুত্র সম। তাদের অনেককেই তিনি তার সামান্য রোজগারে অনেক সময় বাড়িতে রেখে খাইয়ে অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি প্রায় সব বিষয়ই পড়ান। ক্লাসে তার পাঠদান ছাত্রদের মুগ্ধ করে। অঙ্কের জটিল সমস্যা কত সহজেই না সমাধান করেন। হঠাৎ হঠাৎ ভূগোল কি ইতিহাসের ক্লাসে ঢুকে ছেলেদের পাঠ সম্পর্কিত কত বিষয়ে জ্ঞানের আলো জ্বেলে দেন। কোন ছেলেটা পয়সার অভাবে মায়ের অসুখের ওষুধ কিনতে পারছে না, বিপিন মাস্টার নিজে ওষুধ কিনে বাড়ি পৌঁছে দেন। ছাত্র যাতে পড়ার ক্ষতি না করে, তবু শুকনো মুখে ক্লাস করছে। আরে তনু, মুখটা অত শুকনো কেন রে? খাওয়াই হয়নি, দেখো দেখিনি। এই, তুই আজ থেকে দুবেলা আমার ওখানে খাবি, আমার কাছে পড়বি, সেরা পাস দিতে হবে না? বিপিন মাস্টারের বাড়ি দুবেলা রাবণের চিতা জ্বলছেই। গ্রামের অভাবী দুস্থ ছেলেদের কাছে মাস্টার মশাই ভগবান। স্কুল ছুটির পর বিপিনবাবু বাড়ির সামনে একখণ্ড জমিতে রোজ বিকেলে কোদাল কোপান, কিছু চাষ করবেন। মোড়ল বলে, এ কি মাস্টার, কোদাল কোপাচ্ছ? বিপিনবাবু কোদাল ঘাড়ে বলেন, কর্ম করতে হবে না, সমাজ গড়তে হবে না। ছেলেদের বলেন, কর্ম করো, কর্ম করো, মানুষ হতে হবে। লাইফ ইজ এ মিশন, লাইফ ইজ এ ডিউটি। কুটিরের দাওয়ায় নড়বড়ে চেয়ার টেবিলে বসে বিকেলে গায়ের মানুষজনকে বিনি পয়সায় হোমিওপ্যাথিক ওষুধ দেন। তার গিন্নিও বিপিনবাবুর সব কাজে সমর্থন উজাড় করে দেন। সেবার কলেরায় গা উজাড় হয়ে যাচ্ছে, বিপিনবাবু ঘরে ঘরে হোমিওপ্যাথির বাক্স নিয়ে দৌড়চ্ছেন। তার নিরলস সেবায় গা রক্ষে পেল। এমন নিঃস্বার্থ সেবা বিপিনবাবুর মধ্যে যে প্রকৃত কর্মযোগীকে আবিষ্কার করে। বিপিনবাবু অবসর নিলেন, তিনি গ্রাম ছেড়ে যাচ্ছেন। ফেয়ারওয়েলের পর সারা গাঁ তার পেছনে চলেছে তাদের প্রিয় কর্মযোগীকে বিদায় দিতে। সকলের চোখে জল, ছাত্ররা হাউ হাউ করে কাঁদে। বিপিনবাবু সান্ত্বনা দেন, মানুষ হও বাবা, মানুষ হও, কর্ম করো, সমাজ গড়ো। সবার হাহাকারের মধ্যে কয়লার ট্রেন ধোঁয়া ছেড়ে ঝিকঝিক করে দূরে মিলিয়ে যায়। সনসনে হাওয়ায় একটানা বাজে, লাইফ ইজ আ মিশন, লাইফ ইজ আ ডিউটি। সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছেন এটি বারুইপুর থেকে। ভারী চমৎকার চিঠি, অসম্ভব সুন্দর চিঠি। একটা ছোট গল্পের মতন লাগে আর কি। এবং সত্যি সত্যি এইরকম মানুষ, এইরকম মাস্টারমশাই আমরা সবাই দেখিনি হয়তো, কিন্তু অনেকেই দেখেছেন। আমাদের বুনো রামনাথ আমাদের মাস্টারমশাইদের আদর্শ ছিলেন। সেইখানে মাস্টারমশাইদের আজকের অবস্থা, মানে সকলে নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়, কিন্তু অনেকের অবস্থা দেখে তো কষ্ট হয়, খুবই কষ্ট হয়, কি আর বলবো বলুন। এর পরের চিঠি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, যার কথা একটু আগেই শুনলাম আমরা। তিনি চিঠি লিখেছেন আজকের এই অনুষ্ঠানে। পড়ব সেই চিঠি, তার আগে গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ডক্টর প্রদীপ কুমার দাসের চিঠি, বিষয় কর্মযোগী। যে প্রদীপ কুমার দাসকেই কর্মযোগী বলে চিঠি লিখেছেন ডক্টর আকাশ দাস। পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধাস্পদেশু, ব্যক্তি জীবনে সকলে কাউকে না কাউকে তাদের আদর্শ ব্যক্তি হিসেবে মান্য করে। তিনি হতে পারেন শিক্ষক মহাশয়, হতে পারেন দীক্ষা গুরু কিংবা জগৎগুরু বা মনীষী ব্যক্তি, অথবা পিতা মাতা। সকলের স্বপ্ন থাকে তাদের মতন বড় হয়ে উঠবে। ব্যক্তিগতভাবে আমার জীবনে বাবার অবদানের কথা আজ স্বীকার না করে পারছি না। ছোটবেলা থেকে দেখে এসেছি গ্রামের লোকেরা বাবাকে বাবা ঠাকুর হিসেবে মান্য করতেন। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খেটেছিলেন। আপসহীন সংগ্রামী নেতা, একজন সৎ সমাজসেবী, মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করতেন।
গ্রামের সর্বোচ্চ প্রশাসকের উচ্চ পদে আসীন ছিলেন বলে দিনরাত এক করে কাজ করতেন ও মানুষের সেবা করে যেতেন। তার আদর্শ মানুষ ছিলেন জাতির জনক গান্ধীজি। গান্ধীজির বিশ্বাসে সহমত পোষণ করতেন বলে গ্রামকে গড়ে শহর গড়ো এই বিশ্বাস নিয়ে গ্রামের সব উন্নয়নমূলক কাজে ঝাঁপিয়ে পড়তেন। তার বিশ্বাস ছিল ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্মই ভগবান বা শিবজ্ঞানে জীবসেবা। একবার বর্ষাকালে কেলেঘাই নদীর হাত থেকে বাঁধ রক্ষা করার জন্য গ্রামের লোকজনকে নিয়ে সারা রাত ধরে অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে লড়াই চালিয়েও শেষ পর্যন্ত বাঁধ ভেঙে বিপুল জলরাশির তোড়ে ধান ক্ষেত ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ায় ভাঙা বাঁধের ওপর বসে লোকজনের দুর্দশার কথা ভেবে হাউ হাউ করে কেঁদে ভাসিয়েছিলেন। পরে সহকর্মীদের আশ্বাসে উঠে পড়ে লেগে গিয়েছিলেন বানভাসী লোকেদের ত্রাণের কাজে। বাবার আদেশে শহর ছেড়ে রাস্তায় হাঁটু জল পেরিয়ে সেই ত্রাণ কাজে লিপ্ত ছিলাম বলে আজও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করি মনে মনে বাবার প্রতি। বাড়িতে দুর্গাপুজোর সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে আমন্ত্রণ জানিয়ে সম্প্রীতি ও ভালোবাসার উৎসবে সামিল করতেন। নবমীর সন্ধ্যায় আবাল বৃদ্ধ বনিতাকে মায়ের প্রসাদ বিতরণ থেকে বঞ্চিত করতেন না। সংসারে ছেলে মেয়েদের প্রতিও ছিল সমান নজরদারি। লেখাপড়া ভালোবাসতেন বলে প্রত্যেকটি ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন। শুধু তাই নয়, গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতিও তার সমান দৃষ্টি ছিল। কত গরিব বাড়ির ছেলে মেয়েকে যে পড়াশোনার জন্য অর্থ সাহায্য করেছিলেন তা আজই গ্রামের লোকেরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি আজ আমাদের মধ্যে নেই ঠিকই, তবে মনে রাখতে চেষ্টা করি তার কর্মময় জীবনের কথা, চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে, তাদের আপত্তি। গড়িয়া পূর্বপাড়া থেকে চিঠি লিখেছেন, পড়ে শোনাই সেই চিঠি। বিষয় কর্মবীর, আমার দেখা কর্মবীর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহান পুরুষের জীবনের কর্মধারা সাধারণ মানুষের কর্মপ্রেরণার উৎস আদর্শ রূপে বিরাজমান হয়ে থাকে। আজকে উল্লিখিত এই মহাপুরুষটি অতি সাধারণ ঘরে জন্মেও তার ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা, অধ্যবসায় ও হৃদয়ের মহান উদারতার মাধ্যমে অর্জন করেছেন দুর্লভ জীবনের মহত্ব। এই মহান মানুষটি হচ্ছেন আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর মহাশয়ের অন্যতম পার্ষদ। তিনি ঠাকুরের আদিষ্ট কর্মে আত্মোৎসর্গ করেন, পরহিতে জীবন উৎসর্গ করেছেন। আদ্যা জননীর আদিষ্ট মন্দিরের নির্মাণকল্পে দূর দূরান্তে ভক্ত সন্তানদের কাছ থেকে যে কঠোর থেকে কঠোরতম পরিশ্রমের দ্বারা অর্থের সংস্থান করেছেন, তা থেকে বোঝা যায় তিনি আদ্যা মায়ের সুসন্তান ছিলেন। কর্মযোগী এই মানুষটি ছুটেছেন কামারপুকুরে, ছুটেছেন বিহারের গালুডিতে, ছুটেছেন বাদগুল্লায়। সেখানে কঠোর পরিশ্রমে গড়ে তুলেছেন সবজির বাগান, ফলের বাগান, গোলা ভরা ধানের গোলা। মন্দিরের বিশাল ভোগের বোঝা বইবে কে, তাই তার একক আগম মহান প্রচেষ্টা। তিনি কোনো বাধা বিপদ কখনো গ্রাহ্য করেননি। তিনি ছিলেন এক বাঁধ ভাঙা নদী। সকালে একগাল ভাতে ভাত মুখে গুঁজে ছুটতেন কালেকশনে। এই কালেকশন শুধুমাত্র আশ্রমের জন্য নয়। কার মেয়ের পয়সার অভাবে বিয়ে হচ্ছে না, কেউ পয়সার অভাবে স্কুলের নতুন বই খাতা কিনতে পারছে না, কারো চাকরি নেই, উপসী জীবন, এই সব বোঝাই ছিল তার উদার হৃদয়ের অন্তর ঘেরা মণিকোঠার ঝুলি। কালেকশনে চলাফেরার সময় দ্বিতীয় শ্রেণীর বগিতে এবং মাইলখানেক রাস্তা হলে ট্রাম বাস নয়, সোজা হাঁটা পথ। কখনো এক্সপ্রেস বাসে যাতায়াত করতেন না। 2 টাকা বাঁচলেও বলতেন মায়ের ঘরে তোলা থাকলো। একদিন তার মুখে শোনা, যখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল সেন মহাশয়, একদিন তাকে তিনি জলের অভাবে মায়ের ভোগের ধান সব শুকিয়ে যাচ্ছে, তিনি যদি বাদকুল্লাতে একটা গভীর নলকূপ বসিয়ে দেন তবে ধান বাঁচে। সেন মহাশয় তার কথা রেখেছিলেন। তিনি যখনই কারুর কাছে কিছু চেয়েছেন, সকলেই তার সামর্থ্য অনুযায়ী তার কালেকশনের ঝুলিতে যতটা সম্ভব দান করেছেন। তৎকালে তিনি আদ্যা মায়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন। অনেকেই তার অতি সাধারণ জীবনযাত্রার মান দেখে বুঝতে পারত না। ভিক্ষালব্ধ ধনের ওপর নির্ভর করেই এই কর্মযোগী পুরুষটি
আদ্যাপীঠের আশ্রমিক ও আবাসিকদের খাদ্যের যোগান করেছেন, যা আজও অব্যাহত রয়েছে। এই বদ্ধ জীবনকে বিষয়াচ্ছন্ন থেকে মুক্ত করে প্রজ্ঞাতীর্থে আত্মশক্তিকে নিয়োজিত করেছেন। এই কর্মযোগী স্থিতিপ্রজ্ঞ মহামানুষটি হচ্ছেন আমার পরম পূজনীয় গুরুদেব ব্রহ্মচারী হেমন্ত ভাই। তিনি কর্মের মাঝে মানুষের মাঝে খুঁজে পেয়েছেন তার ইষ্ট আদ্যা মাকে। আজ আমার পরমারাধ্য গুরু পিতা ঈশ্বর হয়ে স্থান পেয়েছেন মায়ের চরণতলে। তাকে নিবেদন করলাম আমার অন্তরের শুদ্ধা ভক্তি ও প্রণাম। দাদা, এই শুভ সকালে সকলের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কারান্তে শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া। না, আমার একটা কথা মনে হচ্ছে যে এরা তো আমাদের জীবৎকালের মধ্যেই বেঁচে ছিলেন, অনেকে এখনো বেঁচে আছেন। এরা যদি এই রকম করে মানুষের জন্য ভাবতে পারেন, কাজ করতে পারেন, তাহলে আমরা ছোটখাটো কাজ করতে পারবো না কেন? আমরা সকলে এদের মতন হতে পারবো না, ঠিক, কিন্তু ছোট ছোট কাজ, সামান্য কিছু হাত বাড়িয়ে দেওয়া মানুষের জন্য, এত স্বার্থপরতার আবহের মধ্যে এই সমস্ত কথাগুলো একটা অন্য রকমের হাওয়া তৈরি করে দেয় না? যাই হোক, পরবর্তী চিঠি লিখেছেন শুক্তি। তার চিঠি পড়ব গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কর্মযোগী বিষয়ে শুক্তির চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস। ফিকে রাতের কোলে কলতানে গুনগুনে সুপ্রভাত। ছোটবেলা থেকে কত কর্মযোগীর নির্মাণের কথা শুনেছি, পড়েছি, দেখেছি। যেমন দক্ষিণেশ্বর মন্দির, শান্তিনিকেতন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল সহ আরো আরো। কিন্তু চোখের সামনে তিল তিল করে তৈরি হতে দেখেছি কর্মযোগী কমল চক্রবর্তীর যে নির্মাণ, তার নাম ভালো পাহাড়। 2009 আমার মেয়ে একটা পত্রিকা দিয়ে বলল মিঠু মাসি দিয়েছে। মিঠু মাসি ওদের শিক্ষিকা। পত্রিকাটি পড়তে পড়তে আপ্লুত হয়ে ফ্রকপা শিশুকালের সাথী স্রোতস্বিনী সানিয়াজানের তীরে ধরে ধরে ছুটছি ছুটছি ছুটছি। মিঠুকে ফোন করে জানাতেই আমার স্বামীর সঙ্গে কথা বল। ভদ্রলোক আমার প্রতিক্রিয়া শুনেই লিখে দিন, আমি ছাপবো। আমি তো হতভম্ব, বললাম আমি লিখতে জানি না। উল্টো দিক থেকে অদেখা মানুষটি বেশ কড়া স্বরে, আমি তো জানি আপনি লিখতে জানেন। আমি কি লিখব? ওই যে ফ্রক পরে ছুটছেন, আমি এইটুকু? হ্যাঁ, আমি লিখতে পারি না। আরে কথা তো বলতে পারেন, মুখে যা বলছেন কাগজে লিখে দিন। উফ, কি সাংঘাতিক ছিনেজোকের মতো মানুষ। আমাকে দিয়ে লিখিয়ে রেহাই দিলেন। আমার কাছে ভালো পাহাড় পত্রিকার প্রধান আকর্ষণ কমল চক্রবর্তীর ইতিহাসে পাতিহাস। ভদ্রলোক নিজের খরচে নিয়ে গেলেন ভালো পাহাড়। ঢুকতেই কাঁঠাল চাপা ও তুত গাছ দুটো দেখে একান্তে কেঁদে ফেললাম লুকিয়ে লুকিয়ে। ঠিক যেন আমার হারিয়ে যাওয়া ভূমিষ্ঠ মাটি, ভূস্বর্গ, চারুবাগানের প্রতিলিপি, যা একটু একটু করে গড়ে তুলেছিলেন আমার বড় বাবা রায় সাহেব আশুতোষ দত্ত। ভালো পাহাড়ের হাউস ম্যাগাজিনের ইতিহাসে পাতিহাস রোজ নামচা পড়তে পড়তে বুঝলাম একজন কর্মযোগীর একটা নির্মাণের পিছনে কত ব্যক্তি সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিলে তবেই নির্মাণ সত্যি নির্মাণ হয়ে ওঠে। প্রত্যয় ঠাসা আত্মবিশ্বাস, অক্লান্ত পরিশ্রম, ইচ্ছাশক্তি আর একগাল নির্মল হাসি পারে কর্মযোগীর নির্মাণ সৃষ্টি করতে। উপলব্ধি বলে জন্ম থেকে মানুষ কখনো মহান হয় না, মানুষের কর্মই তাকে মহান করে। 30শে আগস্ট 2024। নির্মাণ সৃষ্টিকারী কর্মযোগী বৃক্ষনাথের পূজারী প্রণম্য কমল চক্রবর্তী চিরতরে চলে গেলেন তারার দেশে। নিজের হাতে লাগানো 10 লক্ষেরও বেশি ডালের তৈরি অগ্নিশয্যায় শুয়ে। কর্মযোগীর মুখ ও মনের একান্ত আপন মন্ত্র, জয় বৃক্ষনাথ, জয় বৃক্ষনাথ, জয় বৃক্ষনাথ। পৃথিবীর দূষণ দূর করা, আকাশ নামক নীল পদ্ম রক্ষার
চিরসত্য চিরস্থায়ী সবুজ মন্ত্র, জয় বৃক্ষনাথের শুভ কামনার শুভেচ্ছায়। শক্তি, তারক দত্ত রোড, কলকাতা 19। কমল চক্রবর্তী সম্পর্কে লিখেছেন, আমার বড় ভালো লাগলো তার কারণ, এবং ভালো পাহাড় সম্পর্কে লিখেছেন। কমল চক্রবর্তী কিন্তু খুব বড় মাপের একজন কবি এবং লেখক, বেশ বড় মাপের একজন কবি। তিনি নাম খ্যাতির দিকে দৌড়লেন না, কিন্তু খুবই বড় মাপের কবি। তার কবিতারই একটা ধরনের প্রসারণ বলতে পারেন, তার এই গাছপালা ইত্যাদি ইত্যাদি, অথবা উল্টোটা, তার এই গাছপালা, ভালো পাহাড়, প্রকৃতি, এখানকার মানুষজনকে নিয়ে কাজ করা, তার একটা প্রসারণ হয়তো তার কবিতার মধ্যে আছে। এবারে আমাদের আজকের শরণাগতের শেষ চিঠিটি লিখেছেন সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। পড়ে শোনাবো সেই চিঠি। তার আগে বলা বাহুল্য, গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সল্টলেক থেকে সঞ্জয় ঘোষ কর্মবীর সম্পর্কে চিঠি লিখেছেন। সেই চিঠি পড়ব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। 1981 সাল, বিশাখাপত্তনম থেকে ইস্পাত কারখানা নির্মাণ করতে আমি একদল ইঞ্জিনিয়ারের সঙ্গে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লিতে উপস্থিত হলাম। আমার কাজ ইস্পাত নগরী নির্মাণ শুরু করা। ঘন নারকেল গাছের জঙ্গল দরকার মতো পরিষ্কার করে মাস্টার প্ল্যান অনুযায়ী বাড়ি ও রাস্তার স্থান নির্দিষ্ট করে নির্মাণ করা। সকাল 8টায় কাজ শুরু, চলতো অন্ধকার নামা অবধি। তারপর বৈঠক, কাজের অগ্রগতির আলোচনার আসর। নারকেল গাছের জঙ্গলে ছিল নানান রকম পোকামাকড় ও সাপ। সরকারি দায়িত্ব পালনের জন্য প্রয়োজন বিদ্যা ও নানা প্রকার প্রলোভনের প্রতি সংযম। সরকারি কাজে বিভিন্ন সংরক্ষণ থাকায় উন্নতিও খুব একটা হয় না, মাইনাও আহামরি কিছু নয়। আপ্তবাক্য, চুরিবিদ্যা, মহাবিদ্যা যদি না পড়ে ধরা, আর সব জীবিকার মতো বাস্তুকারের জীবিকাতেও প্রযোজ্য, তাই সংযম রাখা কঠিন। অনেকেই সরকারি ক্ষমতার অপব্যবহার করেন ব্যক্তিগত লাভের জন্য। কেউ ধরা পড়ে, কেউ ধরা না পড়ে গাড়ি বাড়ি করে। তবে নিজের সততা রাখার জন্য অন্য কি করছে কি করছে না তা কখনোই আমার বিচারের বিষয় হয়নি। খবরের কাগজে পড়লাম, বালুরঘাটে আত্রেই বাঁধ ধসে পড়ায় 6 জন ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছে। প্রবাদ, শতেক মারি ভবেদ বৈদ্য, সহস্র মারি ভবেদ চিকিৎসক, বাস্তুকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি তাই ইস্পাত নগরী খুব সতর্কতার সঙ্গে স্থাপনা করেছিলাম, যাতে ভবিষ্যতে কেউ কোনো অভিযোগ না করতে পারে। স্থাপত্যের স্থায়িত্ব ও ব্যবহারকারীর সন্তুষ্টি আমার পরম প্রাপ্তি। অসার সংসার এই অনিত্য জীবন, না বরিয়া চিরজীবী আছে কোনজন। অসার সংসারে আছে এক ধর্ম, কিরূপে তাহাকে ছাড়ি করি অন্য কর্ম। ধিক ধিক কিবা ছাড়ো সুখ অভিলাষ, ধর্ম ছাড়িয়া অধর্মে যে করে সুখ আস। তাই আমার জানা কর্মযোগী আর কেউ নয়, আমি নিজে। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্য। তবে সঞ্জয় বাবু, আমি যদি অপরাধ না একটা কথা বলি, বাড়তি সুবিধে না নেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেইটা না নেওয়া আমার নিজের মনে হয়, সেইটা না নেওয়ায় আমার আলাদা করে কৃতিত্বের কিছু নেই। হ্যাঁ, আমরা যে সমাজের মধ্যে থাকি তাতে করে এটা প্রায় আলাদা কৃতিত্বেরই বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যি সত্যি আমি ঘুষ তো নেব কেন? নেওয়ার তো কোনো কারণ নেই আমার। আমি একজন মাস্টার মশাই, তিনি ভালো করে পড়াবেন না কেন? না পড়াবার তো কারণ নেই, তিনি তার বদলে মাইনে পাচ্ছেন। একজন চিকিৎসক চিকিৎসা করবেন না কেন? ভালো করে ঝুলিয়ে রেখে দেবেন কেন? অন্য পথে উপায় করবার চেষ্টা করবেন কেন? এসবের তো কোনো কারণ নেই এমনিতে। মানে এইগুলো করাটাই তো উচিত। সেই উচিত কাজটা আপনি করেছেন, তার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তার বাইরে যাদের কথা বললাম, তারা অনেকে নিজের এই কর্তব্য যে বৃত্ত, সেই বৃত্তটুকুর বাইরে গিয়ে নানান ধরনের কাজ করেছেন, যেগুলো তাদের না করলেও চলতো। সেই সমস্ত অনেকগুলো চিঠি পেলাম আজকে
দিনে আজকে সকালবেলায় সেই সমস্ত পুণ্যবান মানুষদের কথা শোনালাম আপনাদের, এবং নিশ্চয়ই আমার যা মনে হচ্ছে আপনাদেরও তাই মনে হচ্ছে আজকের সকালটা খুব সুন্দর হয়ে গেল। প্রতি সকাল সুন্দর হোক এই কামনা করব শরণাগত পরিবারের পক্ষ থেকে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চিঠি লিখবেন এই হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা জানেন। আর কি, নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে রম্ভা তৃতীয়া ব্রত, রাজস্থানের প্রতাপ জয়ন্তী।